বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রত্যয়কে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। বর্তমান বিশ্বে কোভিড-19 নামক ভাইরাসের কারণে প্রচলিত শিক্ষা ব্যাহত হচ্ছে। আর যাতে তোমরা শিক্ষা থেকে বঞ্চিত না হও, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদানের যে ব্যবস্থা করেছে তা অত্যন্ত ফলপ্রসূ এবং যুগোপযোগী। এর জন্য আমি ব্যক্তিগতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে সম্মান শ্রেণীর, বিশেষত চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি কোর্স হচ্ছে হিস্ট্রি অব দি মুসলিমস অফ সাউথ ইস্ট এশিয়া আপ টু 1824। এই বিষয়টি উপরে আমি তোমাদের এ পর্যন্ত 12টি ক্লাস নিয়েছি বা আলোচনা করেছি। আজকে এই কোর্সের সর্বশেষ ক্লাস আমি নিচ্ছি। আজকের এই কোর্সের শিরোনাম হচ্ছে দি অ্যাংলো-ডাচ ট্রিটি অফ 1824। আমরা একটু জেনে নিই প্রথমেই এই 1824 সালে অ্যাংলো ডাচদের মধ্যে যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তির পটভূমিটা কিরকম ছিল। নেপোলীয় যুদ্ধের সময় অর্থাৎ 1813 থেকে 1815 সাল পর্যন্ত যে যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধটি ইতিহাসে নেপোলীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধটি হয়েছিল ফরাসি সাম্রাজ্য এবং গ্রেট ব্রিটেনের নেতৃত্বাধীন বিরোধী পক্ষের মধ্যে সংগঠিত ধারাবাহিক যুদ্ধ। এই যুদ্ধে ফ্রান্সের পরাজয় হয়। যুদ্ধ চলাকালীন সময়ে 1814 সালে একটি চুক্তি হয় ব্রিটেন এবং ওলন্দাজদের মধ্যে। যে চুক্তি অনুযায়ী ওলন্দাজের সম্পত্তিগুলো নিতে গেলে অনেক সমস্যার সৃষ্টি হয়। সে সাথে মসলার দ্বীপপুঞ্জকে ঘিরেও কয়েকশো বছর ধরে দুই দেশের মধ্যে যে বাণিজ্যের অধিকার নিয়ে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাটাও প্রকট আকার ধারণ করে। 1814 সালে যে চুক্তিটি করা হয় সেই চুক্তিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল তা ছিল ইংরেজ ও ওলন্দাজদের কোনো পক্ষ থেকেই মালয় অঞ্চলে এই চুক্তির বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়নি এবং এ কারণে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। 1819 সালে রাফেলস কর্তৃক সিঙ্গাপুরে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। এই বিষয়টি আমরা আলোচনা করেছি। এই যে 1819 সালে সিঙ্গাপুরে যে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় যার মূল প্রতিষ্ঠাতা ছিলেন রাফেলস, এই ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার ফলে দুটি রাষ্ট্রের মধ্যে উত্তেজনা কিন্তু বৃদ্ধি পায় এবং সেই উত্তেজনা বিশেষ করে ওলন্দাজদের মধ্যে বেশি বৃদ্ধি পায়, কারণ ওলন্দাজরা মনে করে যে রাফেলস ও জোহরের সুলতানদের মধ্যে যে চুক্তি হয় তা ছিল অবৈধ, কারণ জোহর সালতানাত ওলন্দাজদের প্রভাব বলের মধ্যেই পড়ে। এ কারণে ডাচরা এই ব্যাপারে বিরোধিতা করে। এছাড়াও সিঙ্গাপুরে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর কলকাতার গভর্নর জেনারেল হেস্টিংস রাফেলসের এই ডাচ বিরোধী নীতি পছন্দ করেননি। এছাড়াও বাটাভিয়া, মালাক্কা, পেনাং, বেঙ্গুলেন, কলকাতা, লন্ডন ও দি হেগ এই দেশগুলির মধ্যে সিঙ্গাপুরের ব্রিটিশ অধিকারের প্রশ্ন নিয়েও দীর্ঘদিন ধরে পত্র বিনিময় চলছিল, কারণ তারা মনে করত যে ব্রিটিশ ভারতে অবস্থিত ওলন্দাজদের বাণিজ্যিক অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন তাদের মধ্যে উঠেছিল সেটার একটা মীমাংসা হওয়ার দরকার।
এই ব্যাপারে ইংল্যান্ড এবং হল্যান্ডের মধ্যেও বিষয়টি আলোচনা হয় এবং বিশেষ করে গভর্নর জেনারেল হেস্টিংস এবং ওলন্দাজরা এই ব্যাপারে মত প্রকাশ করেছিলেন যে যাতে বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। এত কিছুর পরেও কিন্তু যে বিষয়টি নিয়ে অর্থাৎ সিঙ্গাপুরকে নিয়ে যে ওলন্দাজ এবং ব্রিটিশদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, সেই সিঙ্গাপুর ছাড়ার কোনো সম্ভাবনাই কিন্তু ব্রিটিশদের ছিল না, এটা ওলন্দাজরা বুঝতে পেরেছিল। আর ব্রিটিশরা কেন সিঙ্গাপুর ছাড়বে না বা তারা ছাড়তে চাচ্ছিল না, এ ব্যাপারে ব্রিটিশরা কতগুলি কারণকে যুক্তিযুক্ত বলে মনে করেছিল এবং তারা সেটা মেনেও নিয়েছিল। প্রথমত তারা যে যুক্তিকে সামনে এনেছিল সেটি হচ্ছে যে সিঙ্গাপুরের যখন প্রথম রেসিডেন্ট ফারকুহার হলেন, তারপর থেকে সিঙ্গাপুরের অবাধ বাণিজ্য, প্রচুর জমি, ব্রিটিশ প্রদত্ত নিরাপত্তা, বন্দরের উপযোগী বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ, এরকম নানাবিধ পদ্ধতি অবলম্বন করার ফলে সিঙ্গাপুরে প্রচুর লোক সমাগম হয়, ব্রিটিশ বাণিজ্যেরও প্রসার ঘটে। অতএব সিঙ্গাপুর তারা কিছুতে ছেড়ে দিবে না। দ্বিতীয়ত, সিঙ্গাপুরে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর সিঙ্গাপুরের সাথে চীন, শ্যাম ও মালয়ের পূর্ব উপকূল এবং জাভা ও সুমাত্রার পূর্ব উপকূলের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এর ফলে ব্রিটিশরা বাণিজ্য থেকে প্রচুর রাজস্ব আদায় করছিল। এ কারণে তারা সিঙ্গাপুর ছাড়তে রাজি নয়। আরেকটি ছিল 1823 সালে দুইটি দেশের মধ্যে একটি চুক্তি হয়। বিশেষ করে দুইটি দেশ নয়, এখানে চুক্তি হয় জোহরে সুলতানের সঙ্গে রাফেলসের, এবং এই চুক্তির ফলে অতিরিক্ত পেনশন দেওয়া হয় জোহর সুলতানকে, আর বিনিময়ে সিঙ্গাপুরের যাবতীয় বাণিজ্য নিয়ন্ত্রণের অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে। এত বড় কারণের পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা কখনোই চায়নি যে তারা সিঙ্গাপুরকে ছেড়ে দিক। কিন্তু তারপরেও ইংল্যান্ড এবং হল্যান্ডের মধ্যে সম্পর্কের ক্রমাগত অবনতি ঘটতে থাকে এবং এর আগে বাণিজ্যিক কারণে বা দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারত উপমহাদেশে বাণিজ্যিক একচেটিয়া আধিপত্য স্থাপনের জন্য দুই দেশের মধ্যে যে বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তিগুলো কিন্তু এখন অকার্যকর হয়ে পড়ে। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য দুই দেশের নেতৃবৃন্দ চুক্তির বিষয়টিকে গুরুত্ব দিতে থাকেন এবং এ কারণে তারা আলাপ আলোচনার ব্যাপারেও একমত হন। আর এ কারণে 1820 সালের দূরপ্রাচ্যে ব্রিটিশ বণিকদের বাণিজ্যিক স্বার্থের কারণে ব্রিটেন এবং ওলন্দাজ দুই দেশের মধ্যে আলাপ আলোচনার জন্য তাড়া দিতে থাকে। আর এসবের উপর ভিত্তি করে 1824 সালের 23 মার্চ লন্ডনে ইংরেজ ও ওলন্দাজদের মধ্যে যে চুক্তি হয় তা কিন্তু লন্ডন চুক্তি নামে পরিচিত, যেহেতু এই চুক্তিটি লন্ডনে হয়েছিল। এই চুক্তি স্বাক্ষর করেন ওলন্দাজদের পক্ষে হেনরিক ফাগেল ও অ্যান্টন রেইনহার্ড ফাল্ক এবং যুক্তরাজ্যের পক্ষে জর্জ ক্যানিং ও চার্লস উইলিয়াম ওয়েইন। 1824 সালের চুক্তিটি কি ধরনের ছিল এক নজরে আমরা দেখিনি। এটি ছিল একটি দ্বিপাক্ষিক চুক্তি। এটি 1824 সালে 23 মার্চ স্বাক্ষরিত হয়েছিল আর স্বাক্ষরের স্থান ছিল লন্ডন, যুক্তরাজ্যের লন্ডন। আর স্বাক্ষরকারী দুটি দেশ ছিল যুক্তরাজ্য ও নেদারল্যান্ড। এখন আমরা দেখিনি মূল যে বিষয়টি, সেটি হচ্ছে এই শর্তসমূহ কি ধরনের ছিল। এই চুক্তিতে অনেকগুলো শর্ত ছিল। প্রথম শর্ত হিসেবে আমরা দেখতে পাই হল্যান্ড এবং ব্রিটেন ব্রিটিশ ভারত, সিলন এবং বর্তমানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সাথে বাণিজ্য করতে পারবে এই চুক্তি অনুযায়ী। আরেকটি শর্ত ছিল এই চুক্তি অনুসারে উভয়ই পূর্বাঞ্চলের দেশগুলির সাথে এমন কোনো চুক্তি করবে না যেখানে দুই দেশের কোনো একটি দেশ অনুপস্থিত
থাকে। তারা এই বিষয়ে সম্মত হয় যে বাণিজ্যে ব্যাঘাত সৃষ্টি করার জন্য সামরিক বা বেসামরিক শক্তি তারা ব্যবহার করবে না। উভয় দেশই জলদস্যুতার বিরুদ্ধে বিভিন্ন নিয়ম মানতে রাজি হয়। বিশেষ করে সে সময় জলদস্যুতা দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় বাধা হিসাবে দাঁড়াতো। তাই এই চুক্তিতে ওলন্দাজ এবং ব্রিটেনরা জলদস্যুতার বিরুদ্ধে যে নিয়মগুলি তারা মেনে নেয় সেগুলি হচ্ছে যে তারা দুইটি দেশই জলদস্যুতার বিরোধিতা করবে, জলদস্যুদের লুকাবার জায়গা দিবে না, তাদের রক্ষা না করতে এবং তাদের সামগ্রী বিক্রি করতে উভয় দেশই রাজি হবে না। তারা এতেও সম্মত হয় যে এই জলদস্যুতার বিরুদ্ধে উভয় দেশ যদি সকল নিয়ম কানুন মেনে চলে তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমুদ্র বাণিজ্যে জলদস্যুতা একটি বিরাট বাধা হয়ে দাঁড়াতো, সে বাধা আর থাকবে না। তারা আরো চুক্তিতে উল্লেখ করেন উভয় দেশের স্থানীয় কর্মকর্তা পূর্ব ভারতের দ্বীপপুঞ্জে কোনো নতুন দপ্তর চালু করবে না, বিশেষত ইউরোপের সরকারের কাছ থেকে অনুমতি না নিয়ে তারা এই ধরনের কোনো কাজে লিপ্ত হতে পারবে না। আরেকটি শর্ত ছিল ইংরেজরা মালুকু দ্বীপপুঞ্জে বিশেষ করে আম্বন, বান্দা এবং টার্নেটে বাণিজ্য করার অধিকার লাভ করবে। অপরদিকে নেদারল্যান্ডস বা হল্যান্ড ভারত উপমহাদেশে তার সকল উপনিবেশ, যেগুলো 1609 সাল থেকে ওলন্দাজ ভারত নামে পরিচিত ছিল, এবং সেগুলোর সাথে যুক্ত থাকার অধিকারও তারা ত্যাগ করবে। আরেকটি শর্ত ছিল যুক্তরাজ্য বেনকুলেনে, বর্তমানে ইন্দোনেশিয়ার বেঙ্গুলু, তাদের মার্লবোরো দুর্গের কারখানা এবং সুমাত্রা দ্বীপে থাকা তাদের সকল সম্পত্তি নেদারল্যান্ডসকে সমর্পণ করবে এবং তারা সেই দ্বীপে আর কোনো দপ্তর খুলবে না এবং এর শাসকদের সাথেও আর কোনো চুক্তি করবে না। এইভাবে আমরা দেখতে পাই যে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলগুলি যুক্তরাজ্য এবং হল্যান্ড বা নেদারল্যান্ডের মধ্যে ভাগ হয়ে যায়। পরবর্তী চুক্তির শর্ত ছিল নেদারল্যান্ডস মালাক্কা শহর ও দুর্গ ইংরেজদের কাছে সমর্পণ করবে এবং মালয় উপদ্বীপে আর কোনো দপ্তর খুলতে পারবে না এবং শাসকদের সাথেও কোনো চুক্তি করতে পারবে না। কেননা নেদারল্যান্ডস এর আগে ওলন্দাজদের বিতাড়িত করে দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, পর্তুগিজদের বিতাড়িত করে তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠিত করেছিল, আর পর্তুগিজদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল পালাক্কা। এ কারণে নেদারল্যান্ডস বা ওলন্দাজরা পালাক্কাকে দখল করে নিয়েছিল। পরবর্তীতে এই মালাক্কা শহর এবং দুর্গ ইংরেজদের কাছে সমর্পণ করতে নেদারল্যান্ডস বা ওলন্দাজরা রাজি হয়। যুক্তরাজ্য নেদারল্যান্ডসের বিলিটন দ্বীপ দখলের প্রতিও বিরোধিতা বন্ধ করে, অর্থাৎ নেদারল্যান্ডসও যুক্তরাজ্যের সিঙ্গাপুর দ্বীপ দখলের প্রতি বিরোধিতা বন্ধ করে। অর্থাৎ এই দুটো শর্ত থেকে বোঝা যায় যে সে সময়ে যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডস তারা উভয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে অবতীর্ণ হয়েছিল। যুক্তরাজ্য কর্তৃক বা ব্রিটিশ কর্তৃক কোনো স্থান দখল করলে নেদারল্যান্ডস স্বভাবতই তার বিরোধিতা করত, আবার নেদারল্যান্ডসও যুক্তরাজ্যের কোনো দখলকৃত অঞ্চল দখল করলে যুক্তরাজ্য তার বিরোধিতা করত। কিন্তু এই চুক্তির মাধ্যমে তারা উভয় সম্মত হয় যে কেউ কারো বিরুদ্ধে আর বিরোধিতা করবে না। যুক্তরাজ্য কারিমন দ্বীপপুঞ্জে বা বাতাম, বিনতান, লিঙ্গিং বা সিঙ্গাপুর প্রণালী দক্ষিণে অবস্থিত অন্যান্য দ্বীপগুলোতে কোনো দপ্তর প্রতিষ্ঠা না করতে বা সেই সব অঞ্চলে শাসকদের সাথে কোনো রকম চুক্তি না করতেও রাজি হয়। উভয় দেশের জাহাজ নির্দিষ্ট শুল্ক দিয়ে বিনা বাধায় উভয় দেশের বন্দরে যাতায়াত করতে পারবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল, কারণ এর আগে জাহাজগুলি চলাচলের ক্ষেত্রে
বাধা আসতো, দুই দেশই বাধা প্রদান করত। কিন্তু এবার বলা হয় যে না, দুই দেশের জাহাজই চলাচল করতে পারবে, তবে তারা নির্দিষ্ট পরিমাণ শুল্ক দিবে, তাহলে তারা আর কোনো বাধাপ্রাপ্ত হবে না। মালয় উপদ্বীপে ওলন্দাজরা একচেটিয়া বাণিজ্য চালাতে না পারলেও মলুক্কার মশলা বাণিজ্য বিষয়ে একচেটিয়া অধিকার ভোগ করবে। এর আগে আমরা আলোচনা করে দেখেছি যে ওলন্দাজরা কিভাবে এই অঞ্চলে তাদের মশলা বাণিজ্য স্থাপন করে এবং বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তার করে। কিন্তু এই চুক্তির মাধ্যমে মালয় উপদ্বীপে ওলন্দাজদের যে একচেটিয়া বাণিজ্য ছিল সে ব্যাপারে কিন্তু এবার বাধা আসে। তবে মলুক্কার যে মশলা বাণিজ্য, সেখানে তারা তাদের একচেটিয়া অধিকার তারা বজায় রাখতে সক্ষম হবে বা তারা সেটা ভোগ করবে। এই যে চুক্তি হলো 1824 সালে, তার ফলাফল কি হলো? মালয় উপদ্বীপ থেকে ওলন্দাজরা সরে দাঁড়ানোর ফলে ইংল্যান্ড 3টি বাণিজ্যিক ঘাঁটি স্থাপনের দ্বারা মালয় রাজ্যগুলির সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ঘটে, ফলে ব্রিটিশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। সিঙ্গাপুরে ব্রিটিশদের আধিপত্য বিস্তারের যে ইতিহাস আমরা আলোচনা করেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে, ঠিক একই সময়ে ওলন্দাজদেরও আগমন ঘটে। কিন্তু ইংরেজরা ওলন্দাজদের সঙ্গে এই অঞ্চলে আধিপত্য লড়াইয়ে হেরে যায় এবং তারা ভারত উপমহাদেশের দিকে দৃষ্টি দেয় এবং তারা ক্রমে ক্রমে সেখানে তাদের আধিপত্য স্থাপন, বাণিজ্যিক একচেটিয়া আধিপত্য স্থাপন বা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতি তাদের যে আগ্রহ, সেটা কিন্তু এতটুকুই কমেনি। তাই আমরা দেখতে পাই পরবর্তীতে এই অঞ্চলে আবার ব্রিটিশদের আগমন ঘটে এবং বিশেষ করে রাফেলসের নেতৃত্বে সিঙ্গাপুরে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় বা ব্রিটিশ বাণিজ্যিক শাসন প্রতিষ্ঠিত হয়। এই 1824 সালের চুক্তির মাধ্যমে সেই বিষয়টি আরো জোরালো হয় এবং ব্রিটিশ প্রভাব প্রতিপত্তি এই অঞ্চলে আরো বেশি বৃদ্ধি পায়। সুমাত্রা, মলুক্কা এবং সিঙ্গাপুরের দক্ষিণের দ্বীপগুলি থেকে ব্রিটিশ প্রভাব অন্তর্নিহিত হয়, ফলে ডাচ বাণিজ্য প্রভাব প্রতিপত্তির ক্ষেত্র উন্মুক্ত হয়। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়াকে দুটি দেশ নিজেদের মধ্যে ভাগ করে নেয়। একদিকে বা মালয় উপদ্বীপে যেখান থেকে ওলন্দাজরা সরে দাঁড়ায়, সেখানে ব্রিটিশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। অপরদিকে সুমাত্রা, মলুক্কা এবং সিঙ্গাপুরের দক্ষিণের দ্বীপগুলি থেকে ব্রিটিশরা সরে দাঁড়ালে সেখানে ডাচ বাণিজ্য ও প্রভাব প্রতিপত্তির ক্ষেত্র উন্মুক্ত হয়। সালে যে চুক্তিটি হয়, সেই চুক্তিতে সম্পত্তি এবং উপনিবেশের সকল স্থানান্তর 1825 সালের 1 মার্চ থেকে শুরু হবার কথা বলা হয়। এই চুক্তিটি 1824 সালে 23 মার্চ অনুষ্ঠিত হলেও যুক্তরাজ্য এই চুক্তিটি অনুমোদন দেয় 30 এপ্রিল 1824 সালে 30 এপ্রিল, আর নেদারল্যান্ড এই চুক্তিকে অনুমোদন দেয় 1824 সালে 2 জুন। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম 1824 সালের অ্যাংলো ডাচ চুক্তি। এই চুক্তিটি ছিল দুটি দেশের মধ্যে। এই চুক্তিতে স্বাক্ষরের দায়িত্ব ছিল দুইটি দেশের বড় বড় নেতৃবৃন্দের হাতে। আমরা এ পর্যন্ত আলোচনায় যে বিষয়টি বুঝতে পারলাম, সে বিষয় সম্পর্কে একটু সংক্ষেপে তোমাদের বলে দিই। আমরা ইতিমধ্যে পূর্বে জেনে নিয়েছি এই চুক্তিটি সম্পাদনের পটভূমি কি ছিল, কারণ কি ছিল, চুক্তি সম্পাদন হলো কিভাবে ইত্যাদি। কিন্তু চুক্তি সম্পাদনের আগে যে ভূমিকাটা, সেটা একটু আমরা দেখে নিই। বিভিন্ন কারণে দুটি দেশ চুক্তির ব্যাপারে একমত হয়, আর এই চুক্তিটি সঙ্গে সঙ্গে কিন্তু হয়নি, অর্থাৎ 1824 সালে শুরু হয়নি। এই চুক্তিটি হওয়ার জন্য 1820 সালের 20 জুলাই থেকেই আলাপ আলোচনা শুরু হয়। ওলন্দাজরা ইংরেজদের সিঙ্গাপুর ত্যাগ করার দাবিতে শুরু থেকে অনড় ছিল। অন্যদিকে
ক্যানিং তিনিও বিষয়টিতে নিশ্চিত ছিলেন না যে কোন পরিস্থিতিতে সিঙ্গাপুর অর্জন করা হয়েছিল, অর্থাৎ ব্রিটিশরা কিভাবে সিঙ্গাপুরটা দখল করে নিয়েছিল। আর এছাড়াও মুক্ত নৌচালনা অধিকার, জলদস্যুদের নির্মূল করার ব্যাপারে দুপক্ষের যে সম্মতি, এসব বিষয়গুলো যদিও আলাপ আলোচনার মাধ্যমে আগেই সম্মতি অর্জন করা হয়েছিল, তারপরেও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয় 1820 সালের 5 আগস্ট এবং পরবর্তীতে আবার এটা স্থগিত হয়ে যায়। অর্থাৎ উপরে যে নৌচালনার অধিকার বা জলদস্যুদের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের পক্ষের মধ্যে, দু দেশের মধ্যে যে সম্মত ছিল তারা সেই বিষয়গুলি স্থগিত করে দেয়। 1823 সাল পর্যন্ত এই বিষয়ে আর কোনো আলোচনা হয়নি। কিন্তু পরিস্থিতি যখন আরো অবনতির দিকে চলে যায়, তখন এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করার ব্যাপারে দুই দেশে সম্মত হয়। এবং বিশেষ করে তখন সিঙ্গাপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক আধিপত্য এত বেশি প্রতিষ্ঠা করেছিল যে ওলন্দাজরা এই বিষয়টিকে কিছুতেই মেনে নিতে পারছিল না। আর ওলন্দাজরা এটা বুঝতে পেরেছিল যে সিঙ্গাপুরের এই যে উন্নতি, এটা কিছুতেই তারা বন্ধ করতে পারবে না বা এখান থেকে ব্রিটিশদের তারা সরাতেও পারবে না। তাই তারা মনে করলো যে এর বিনিময়ে কিছু যদি ছাড় দিতেও হয় তবু তারা এতে রাজি হবে, এবং এভাবেই তারা এই চুক্তির ব্যাপারে সম্মত হয় এবং চুক্তির বিষয়টি এগিয়ে আসে। আবার অপরদিকে ভারত উপমহাদেশেও ব্রিটিশদের আধিপত্য স্থাপিত হলে ওলন্দাজরাও এখানে কোণঠাসা হয়ে পড়ে। তাই তারাও চাচ্ছিল যে ভারত উপমহাদেশে তাদের যেন বাণিজ্যিক আধিপত্যটা বজায় থাকে। এ সকল বিষয় বিবেচনা করে ইংরেজ এবং ওলন্দাজ বা ব্রিটেন এবং হল্যান্ডের মধ্যে চুক্তির বিষয়টি এগিয়ে আসে এবং পরিশেষে আমরা দেখতে পাই যে চুক্তিটি স্বাক্ষর হয় 1824 সালের 23 মার্চ। এভাবেই দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটাকে বলা হয় অ্যাংলো ডাচ চুক্তি, সেটি সম্পন্ন হয় এবং সেই চুক্তি অনুযায়ী পরবর্তী সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় ওলন্দাজ এবং ইংরেজরা তাদের বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যেতে থাকে। যদিও একসময় এখান থেকে ওলন্দাজদের চলে যায়, ইংরেজরাও চলে যায়, তারপরও তারা যে সময়টা এখানে থেকে গেছে, যে উপনিবেশিক শাসক তারা কায়েম করে গেছে, তার প্রভাব কিন্তু এখনো বর্তমানে এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে দেখতে পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস 1824। এই বিষয়ে সর্বশেষ যে বিষয়টি ছিল 1824 সালের অ্যাংলো ডাচ চুক্তি, সেটি আমরা আলোচনা করলাম এবং এই আলোচনার মধ্য দিয়েই তোমাদের সঙ্গে আমার যে আলোচনা তার কিন্তু পরিসমাপ্তি ঘটল। এই যে এতদিন পর্যন্ত তোমরা আমার যে ক্লাসগুলো শুনেছো, একটার পর একটা ক্লাসগুলো তোমরা দেখেছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। আমি খুবই আশাবাদী যে এই ক্লাসগুলো মাধ্যমে তোমরা উপকৃত হবে, তোমরা তোমাদের বিষয়ের গভীরে ঢুকতে পারবে এবং আশা করছি অনেক তথ্য তোমাদের, নতুন নতুন তথ্য তোমরা জানতে পারবে। পড়াশোনা চালিয়ে যাও, নিশ্চয়ই এক সময় এই পরিস্থিতির উন্নতি ঘটবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, সেই আশা আমাদের রাখতে হবে। আমিও সেই আশা করি। তো তোমরা ভালো থাকো, আবার বলছি স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, দেশকে সুস্থ রাখো, তাহলেই সকলেই
সুস্থ থাকতে পারবে এবং করোনা ভাইরাস নামক এই যে মহামারী চলছে সেটারও অবসান হবে। আবারও তোমাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি। ধন্যবাদ সকলকে।